নমস্কার, দেখছেন গ্রে জোন। মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আবার চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। নতুনের থেকেও বলা ভালো, নতুন রকম একটা এপিসোড নিয়ে। বেশ অন্য রকম ধাঁচের কথাবার্তা হবে, অনেক ইন্টারেস্টিং কথাবার্তা আছে। শেষ অবধি তাই জন্য ভিডিওর থাকতেই হবে, কারণ আমাদের আজকের অতিথি, তার কিন্তু জীবনের গল্পটা বেশ বিচিত্র। একই সাথে বিভিন্ন ধরনের শিল্পকলায় হাত পাকিয়েছেন তিনি, এবং তার সঙ্গে কিন্তু নতুন ছেলেমেয়েদেরকে সেই বিষয়ে শিক্ষাও দিয়ে চলেছেন। তো এরম একজন মানুষকে যখন সঙ্গে পেয়েছি, তখন কথাবার্তাটা ঠিক কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা আশা করি বুঝতেই পারছেন। খুব বেশি কথা না বাড়িয়ে তাই সোজাসুজি এবার আলোচনাতে যাব। আমি আমাদের আজকের অতিথি শোভেন গাঙ্গুলিকে রেজনের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার শোভেনদা। আমি শুরুতেই যে প্রশ্নটা না করলে নয়, আপনার প্রথম যে কাজটা ভীষণভাবে চোখে পড়ে সেটা হচ্ছে নাচ। নাচ নিয়ে শুরুতেই প্রশ্নটা না করলে বোধহয় সব কিছু ইনকমপ্লিট থাকে। তো স্টিল নাও এখনও নৃত্যশিল্পীদের ক্ষেত্রে মেয়েরা, তাও বোধহয় এই ক্ষেত্রে একটু প্রিভিলেজড। পুরুষ শিল্পীরা নাচের ক্ষেত্রে কিন্তু একটু বেশি তাদেরকে যেন সরিয়ে রাখার চেষ্টা হয়, বা সোসাইটি এখনও তাদের অ্যাকসেপ্ট করতে পারে না। সেখানে অত বছর আগে এই রাস্তায় আসা, সেই রাস্তাটা কেমন ছিল? সেটা হলো যে এটা তো ঠিকই, আমাদের মহিলারা এই ক্ষেত্রে প্রিভিলেজ, তাও অন্তত একটা জায়গায় প্রিভিলেজ তাদের সোসাইটি দিয়েছে, কিন্তু সেটা তারও একটা বেরি টেনেই রেখেছে। এর বাইরে যাওয়া যাবে না, ওর বাইরে যাওয়া যাবে না, এই করা যাবে না। যেমন এটা হচ্ছে যে নাচের সবচেয়ে বড়, আমরা যারা, তুমিও একজন ডান্সার, তুমি জানো যে নৃত্যে আমাদের শরীরের মূল যে ভর কেন্দ্রটা হচ্ছে কোমর। মজার ব্যাপার হলো যে আমার দুর্ভাগ্য যে আমি যতজনের সঙ্গে নাচের অনুষ্ঠান করেছি বা যত অর্গানাইজেশনে করেছি, যা রাবীন্দ্র নৃত্য থেকে আরম্ভ করে গণনাট্য সংঘেরও যা যা কাজ, অন্যান্য আধুনিক গানের সঙ্গে, সেখানে আমি একটা জিনিস দেখেছি যে কোমর দোলানো চলবে না, কোমর দোলালেই অপসংস্কৃতি। এবার সমস্ত সংস্কৃতিটা, আমি তখন প্রশ্নও করেছিলাম একজনকে যে তাহলে আমাদের সমস্ত সুসংস্কৃতিটা কোমরের ওপরে নির্ভরশীল। মানে সারা ভারতবর্ষে অত দূর যেতাম না, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা আছে, তারপরে অন্যান্য আরও অনেক জায়গায়, খুব কাছের যে অঙ্গভঙ্গ কলিঙ্গের যে অঞ্চল, সেখানে নৃত্যে তাদের কোমর সহজাতভাবে ব্যবহৃত হয়। আমাদের এখানে মূলত, আমাদের এখানে নাচের যে কোনো শিল্পচর্চারই দুটো ধারা। তো একটা হচ্ছে লোকধারা, যা আমরা খুব চেষ্টায় আছি ভুলে যেতে, যত জলদি ভুলে যাব তত আমরা আধুনিক হব। তখন আমরা এই মডার্ন, কন্টেম্পোরারি, হ্যানত্যান এইসব নাম দিয়ে আধুনিক গান, আধুনিক নৃত্য, আধুনিক কবিতা, এইসবের নাম দিয়ে আরও বেশি শহর কেন্দ্রিক করে ফেলতে পারবো। কিন্তু এটা মনে রাখা ভালো যে আমাদের বাংলা, অবিভক্ত বাংলার কথা আমি না পরে আসছি, আমাদের এই মুহূর্তের যে বঙ্গদেশ, পশ্চিমবঙ্গ, সে হচ্ছে একটা নদী কেন্দ্রিক, আরেকটা হচ্ছে গ্রাম কেন্দ্রিক। যতই আমরা বলি না কেন, আমরা যারা শহরে থাকি, তারা যতই নিয়ন্ত্রণ করার চেষ্টা করি না কেন, উদ্ভট সমস্ত কালচারের আমদানি করি না কেন, আমাদের রসদ নিতে হয়, ভাবনার রসদ, শিল্পের ভাবনার রসদ নিতে হয় এখনও গ্রামের লোকধারা থেকে। ফলে সেখানে কিন্তু সাঁওতালিরা যথেষ্ট পরিমাণে কোমর দলিয়ে নাচেন। আমাদের একটি নাচনি সম্প্রদায় ছিল, যাদেরকে আমরা অপবাদ দিয়ে তাদেরকে এক ঘরে করে রেখে দিয়েছিলাম। তারা শুধুমাত্র তাদেরকে খুব খারাপ ভাষায়, শহুরে বাবুরাই যেতেন তাদের কাছে, কিন্তু তাদেরকে খারাপ ভাষায় পতিত করে রাখা হয়েছিল। তো এরকম করে অনেক নৃত্যের যে ধারা, উপধারা, বাংলার বিশেষ করে, সেগুলি সব নষ্ট হয়ে গেছে। গম্ভীরা কিছুটা রয়েছে, বিভিন্ন মানুষ এখনও আপ্রাণ চেষ্টা করছে, যারা সেই অঞ্চলের মানুষ, তারা চেষ্টা করছে সেসব বাঁচিয়ে রাখার।
আমাদের ওরকম কোনো উদ্যোগ নেই। আমরা মূলত শহরের লোক, আমরা ওয়েস্টার্নাইজড ইয়েতে বিশ্বাস করি, সংস্কৃতিতে বিশ্বাস করি। সেখানে এইসবগুলো করবে, কিন্তু কোমর নাচানো যাবে। কোমর নাচানোই কেমন একটা অদ্ভুত হয়ে অপসংস্কৃতি হয়ে গেল, কোমর দুলিয়ে নাচে। ইভেন যারা মানে আমি বলিও আর কি খুব ভালো ভাষায়, আমাদের যে কথ্য সাহিত্যের ভাষা, সেটা হচ্ছে যে গতন নড়ে না নাচে। আমাদের গতন নড়ে না, কিন্তু আমরা নাচি। সেখান থেকে আমার এক ধরনের প্রশ্ন ছিল নিজের প্রতি। আমি যে কোনো নাচের ক্ষেত্রেই পরবর্তীকালে যা যা করেছি তাতে কোমরটা ঠিক ওইভাবে, পুরুষ কোমর তো ওইভাবে নাচাতে পারে না, কিন্তু যখন যেরকমভাবে আমি যখন কম্পোজ করেছি তখন আমি ওই যে কোমরের যে ললিত ভঙ্গিমা সেইটিকে আমি রেখেছি। পরবর্তীকালে আরও অনেকেই রেখেছেন। আমরা যারা একসাথে নাচ করে এই পথে এগিয়েছি তারাও এসবগুলো ভেঙেছেন। কিন্তু মুশকিলটা হয়ে গেছে যে রবীন্দ্রকে, এবার রবীন্দ্রনাথ কোথাও লিখে গেছেন কিনা আমি ঠিক জানি না, আমি তো অশিক্ষিত, আমি ঠিক অতটা পড়িনি, কিন্তু কোথাও কি উনি লিখে গেছে আমি যতটুকু আমার অক্ষর জ্ঞান আছে, যতটুকু পড়েছি, তাতে রবীন্দ্রনাথ কোথাও লিখেননি যে সেখানে রবীন্দ্র গানের সঙ্গে ললিত যে সুষমা সেইটির প্রকাশ ঘটবে না, এমন কিছু কোথাও উনি লেখেননি। তো এবং আমি তো জানতাম না, আমি জানিও না যে উনি তো নৃত্যধারা তৈরি করেছেন আরও অনেকে মিলে। উনি সেইগুলিকে অনুমোদন দিয়েছিলেন যতদিন উনি বেঁচে ছিলেন। সেখানে একরকমভাবে বিশেষ করে গীতিনাট্য, কাব্যনাট্যের ওপরে তাদের সেই যে কাজগুলো ছিল, সেই কাজগুলোর মধ্যে বিভিন্ন মণিপুরি এসছে, ছৌ এসছে, এরকম অনেক ধরনের আমাদের যে লোকনৃত্যের যে ধারা, উপধারা, সেগুলি উনি যোগ করেছিলেন। তা উনি তো মানুষটা বড় ছিলেন, ফলে ভাবনা চিন্তাগুলো বড়ই ছিল। এবার যখন সেটা শহরে এসে দাঁড়ালো, আমি তো মধ্যমগ্রামের ছেলে, তো আমি যখন কলকাতায় কাজের জন্য আসছিলাম, মানে এই নাচের কাজের জন্য আমার ডাক্তার পাচ্ছিলাম এই কারণে যে আমি যে দারুণ ডান্সার তা নই। তখন ওই যে তুমি যেটা বললে, তখন তো ছেলে ডান্সার মুশকিল। ফলে তখন এসে দেখেছিলাম যে যেগুলির মধ্যে লীলায়ত ছন্দ রয়েছে, সেগুলির মধ্যেও শরীরের অন্যান্য অংশ মুদ্রায় যে ব্যবহার হয়ে যাচ্ছে, যেটা থিয়েটারে পরে আসবে, যেটা থিয়েটারে গলাবাজিতে যেটা এসে যাচ্ছে, সেটা খামোখা কেন শরীরকে কষ্ট দেওয়া হয়। শরীরের ওই যে সুষমা ভঙ্গি, ওই যে একটি সুন্দর ভঙ্গি, এটা আমার শরীরেই আছে। এই শরীরটা দিয়েই তো সেই নাচের যে স্টোরি, যে কাহিনী, সেটি তো বলা দরকার ছিল। শুধু মুদ্রায় যদি কাজ হতো তাহলে তো সেই মুদ্রাটা ইউনিভার্সাল হতো, তাই না? যেমন কত্থকের মুদ্রা আর মোহিনীআট্টমের মুদ্রা তো আলাদা, ফলে তার একই মানের দুরকম মুদ্রা, একই কথার দুরকম, 3 রকম, 4 রকম মুদ্রা, তাহলে মুদ্রা ইউনিভার্সাল নয়। ইউনিভার্সাল যদি কিছু থেকে থাকে তা হচ্ছে আমার শরীর। এবং এই শরীরটি কীভাবে ব্যবহৃত হচ্ছে এবং কোন গল্পের সঙ্গে, কোন কাহিনীর সঙ্গে কীভাবে, কোন তাড়নায় সেটি প্রকাশ হচ্ছে, সেইটিই মূল। এগুলো ঘটেনি। না ঘটার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সবাই অনেকটা তাসের দেশের ইস্কাবন রিটার্নের মতো, নড়ে চড়ে না। হ্যাঁ, ফলে খারাপ লাগতো। সেগুলি ভাঙার চেষ্টা করেছি আমি, আরও অনেকে মিলে চেষ্টা করা হয়েছিল, সেগুলি হয়নি। কিছু কিছু জায়গায় ঘটেছে, কিন্তু যারা এগুলো, যাকে বলা হয় দণ্ডমুণ্ডের কর্তা, তারা এগুলোকে সংস্কৃতির নাম দিয়ে, বাঙালির সংস্কৃতি, বাঙালির কালচার, এইসব নামঠাম দিয়ে সেগুলোকে তারা নাকি সযত্নে রেখে দিয়েছে, বেরোতে দেননি, ভাঙতে দেননি। যতদিন বিশ্বভারতী ছিল, বিশ্বভারতী অনুমোদন লেগেছিল, যেমন গানের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে, এরা এখানে তো কোনো বিশ্বভারতী নেই,
কিন্তু এখানে বিশ্ববঙ্গ আছে। বিশ্ববঙ্গের সমস্ত যারা মারাত্মক মাতব্বর ডান্সার গিল্ড মানে ডান্সার্স গিল্ড তো ছিলই, পৈতৃক সম্পর্কে আমি আসছি, নাচের দুনিয়ার যেমন সমস্ত লোকজন তাদেরকে আমি দেখতাম এইরকম মানে তারা সব করতেন কোমর দুল, মানে আমার যেমন শরীর তেমনি রবে কোমর দুলাইব না। এটা একটা অদ্ভুত একটা আমার খুব অসুবিধা হতো। আমি একদম তার তীব্র বিরোধিতাও করছি, এখনও করছি, আগেও করছি। আমরা বিদেশিদের নাচ দেখার তখন বামপন্থীদের যুগ ছিল, বিভিন্ন বিদেশিদের সঙ্গে বিদেশি রাশিয়ান ব্যালে এদের সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তাদের শরীরটা সত্যি করে বলছি, তাদের শরীরটা একটা রাবারের মতো, যেভাবে ইচ্ছা তারা দেখাতে পারে, করতে পারে। কিন্তু আমাদের কাছে তারা যখন একটা ওয়ার্কশপ হচ্ছিল, আমার মনে আছে, তারা যখন আমাদের কাছে এটা বলছিল না যে তোমাদের এই যে মুদ্রা, ওটা দেখাচ্ছিল যে এই বসা এইগুলোর মধ্যে তারা, আমরা যখন করে করে দেখাচ্ছিলাম তখন তারা লহমায় করে ফেলছে। আর কিন্তু তারা যখন ওই ব্যালের ওপরে কিছু করছে তখন তো আমাদের লিগামেন্ট ছিঁড়ে যাওয়া চলে, কারণ আমরা তো গতর বিশ্বাসী নই, শরীরকে অতটা ফ্লেক্সিবল করা দরকার কি। আমরা মুদ্রায়, এটা নাচের ক্ষেত্রে অবধি আর কি, আমরা মুদ্রায়। আর আরও একটা বড় বিষয় ছিল, সেটা হচ্ছে যে মুখ চোখের অভিব্যক্তি। মানে আমি বলছি যে একটা গান যদি ধরি, গোপন কথাটি রবে না গোপন, হ্যাঁ, সেটা কী হওয়া উচিত, গোপন কথাটি রবে না গোপন। মুখের তো একটা এমনি ভাব আসে, কিন্তু এরকম করে সব নাচ করত, সেই সব দেখে আমার হাসিও পেত। এবার আমাকে একজন বলেছিলেন যে এর বিকল্প কী? বিকল্প সিম্পল, বিকল্পটা মারাত্মকভাবে এখানে রয়ে গেছে, সেটা ব্যবহার হচ্ছে না। আরে একজন বস্তুমি যখন গান গায়, তাকে দেখো না, তার সে তো গান গাইছে, সে তো নাচ করছে না, কোট আনকোট, কিন্তু তার শরীর কী করে গানের সঙ্গে একই রকমভাবে ওই ভাষাকে আরও বড় করে তুলছে। সেগুলি আমরা সেগুলো দেখবো না, কারণ সেগুলো হচ্ছে প্রান্তিক মানুষের কালচার। মানে শিল্পকে সিম্পলিফাই করা যাবে না, শিল্পটা যে আমাদের প্রত্যেক দিনের জীবনের অঙ্গ, আমাদের সাধারণ বিষয় যেটা, সেটাকে যে শিল্পের মধ্যে দিয়ে তুলে ধরা যায়, এই জায়গাটা থেকে বোধহয় জোর জবরদস্তি একটু বিচ্ছিন্ন করে দেওয়া। হ্যাঁ, শহর করেছে, শহরে যে মাতব্বরেরা করেছে, এবং তারা নাম দিয়েছে রবীন্দ্রনাথ এটা চাইতেন না, কানে কানে রবীন্দ্রনাথ এসে বলে গেছেন কিনা যাই না, সুকান্ত বলে গেছেন কিনা তার কবিতা এরকমভাবে করা যাবে না। কবিতা নিয়ে তো যত কম কথা বলা যায় ততই ভালো, আমি বলতেও চাই না কবিতা, আমি যেহেতু আবৃত্তি করি না সেই জন্য আমি বলিও না। কিন্তু আমাদের কোথা থেকে আলাদা হচ্ছে যে নবসংস্কৃতির যে জন্ম, সেইটি একটা নবজাগরণের তো ভারত, তারপর থেকে তো তার ছোঁয়া তো সব জায়গাতেই লেগেছে, সমস্ত প্রদেশেই। সেখান থেকে যারা শিক্ষিত সমাজ, আমাদের দেশ বা বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ দুটো শ্রেণীতে মারাত্মকভাবে বিভক্ত। এক হচ্ছে পুঁথিগত শিক্ষার দ্বারা শিক্ষিত একটি শ্রেণী, আরেকটি হচ্ছে জীবন ধারণের মধ্যে দিয়ে, চর্চার মধ্যে দিয়ে, আচরণের মধ্যে দিয়ে শিক্ষিত একটি শ্রেণী। সেই শ্রেণীর সংখ্যা বিশাল। তাদের যে লোকধারা, তাদের যে লোকনৃত্য, লোকগান, তাদের যে লোকচিত্র, এই এখন তো তাও বোঝা যাচ্ছে যে অনেক দিন পরে বাংলায় বেশ কিছু বছর ধরে একটি প্রাইভেট অর্গানাইজেশন চেষ্টা চরিত্র করে তাও ওই কী বললাম না, আমাদের যে পটুয়া চিত্র তাকে একটি বিশ্বমানের জায়গায় নিয়ে গেছে। আমাদের যেমন করে ছৌকে একটা বিশ্বের দরবারে, এসব কোনোটাই একটা সরকারি পৃষ্ঠপোষকতায় হয়নি, এগুলো সব প্রাইভেট কোম্পানিরাই করেছে। তারা কেন করেছে জানি না, কিন্তু করেছে বলে তাও আমরা জানতে পারি, আচ্ছা আছে ভাই, এইসব আছে, এসবগুলো হচ্ছে। কিন্তু বাকিগুলো আলকাপ মুছে যাওয়ার জোগাড়, তাই না, রণপা মুছে যাওয়ার জোগাড়। আমাদের একটা ব্রতচারী, ঠিক আমার সামনেই, এখানেই ব্রতচারী সমিতির প্রতিষ্ঠাতা, এবং এখানেই তার ব্রতচারী গ্রামও আছে, কিছুদিন ধরে জানি না থাকবে কিনা, সেটি তো আছে। তো
সেগুলি আমাদের লোকজীবনের সাথে সম্পৃক্ত ছিল। তার পরিবর্তে তারা একটি ওই ইংরাজি শিক্ষায় শিক্ষিত যারা, তারা কিছুটা শেক্সপিয়ার পড়লেন। যদিও এখন দেখা যায় যে আমাদের যে শেক্সপিয়ার সরণি, তার বানানটা যদি তুমি দেখো বেশ লজ্জাই করবে তোমার। এখনও সাইনবোর্ডটা ওখানে সরকারের দেওয়া আছে শেক্সপিয়ার লেখা আছে। শেক্সপিয়ার হওয়া উচিত ছিল, করা আছে শেক্সপিয়ার। তো ন্যাচারালি ওটা দিয়ে বাঙালি বললো ও ঠিক আছে। কিন্তু শেক্সপিয়ার যারা পড়েছে, যারা মলিয়ার পড়েছেন, যারা বার্নার্ড শ পড়েছেন, এরকম যে শিক্ষিত যারা ভাবলেন এক সময় যে মূলত এরা মিডিল ক্লাস, এরা ভাবলেন যে এদের হাতেই সাংস্কৃতিক নবজাগরণ হবে। যা হওয়ার তাই হয়েছে। এখন নবজাগরণের ঠেলায় পড়ে কী অবস্থা হয়েছে, আমার কোনো অভিযোগ নেই, কারণ আমি উদাসীন এই ব্যাপারে। আমি উদাসীন শহরের এই যে সাংস্কৃতিক চর্চা সম্পর্কে আমি যথেষ্ট উদাসীন থাকি। এই যে থিয়েটার করতে গিয়ে আমি দেখেছি, অনেক বছর থিয়েটার করেছি, তো দেখেছি থিয়েটার গলা ভিত্তিক সমস্ত দিন। কিছু ছেলেমেয়েরা আসছে, তারা গঠন নাড়িয়ে তারা সেটিকে একটি ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজে তৈরি করার চেষ্টা করছে, পরিবেশন করার চেষ্টা করছে, আমাদের গম্ভীরা আল কাপের মতো। কিন্তু বাকিটা ওই আমাদের প্রসেনিয়াম ধারণাটা যেহেতু বিদেশ থেকে আমদানি করা, ফলে এখানে একটা প্রশ্ন করব ছোট, একটু কৌতূহল জাগছে। এই যে এত ধরনের নৃত্যধারা নিয়ে যেহেতু কথা হলো এবং এই কথাটা বারবার উঠলো, আমাদের লোকশিল্পকে কোথাও গিয়ে আমরা ভুলতে বসেছি। এবং তারপরে যখন ক্লাসিক্যাল ভুলতে চাইছি, মানে আমরাই ইগনোর করছি। তার সমস্ত উপকরণ ছিল, তার সম্পর্কে বই ছিল, তার সম্পর্কে লাইব্রেরি আছে। এখনও তো পশ্চিমবঙ্গে লাইব্রেরি নামক বস্তুটা আছে। তার রিসার্চ করা, এখন তো আবার গুগলের যুগ, রিসার্চ করার যথেষ্ট জায়গা ছিল, সেগুলো হয়নি। আদিবাসী উন্নয়ন পরিষদ এইসব অনেক কিছু হয়েছে বটে, কিন্তু তাদেরকে ওই বিভিন্ন মেলা খেলায় ডেকে এনে তাদেরকে করানো হয়, সেও দরকার আছে, কারণ সেগুলি বারবার করে হওয়াও দরকার আছে। কিন্তু তার চর্চার যে জায়গাটা, পরিসরটা, এবং তার যে সরকারকে, আমাদের যিনি সরকার, সেই সরকার যে এগিয়ে আসছেন যে আমাকে এটা বাঁচাতে হবে, এটা বাঁচিয়ে রাখতে হবে, এটা আমার দায়। এই যে সংস্কৃতি নিয়ে এখন অনেক চিল্লামিল্লি হচ্ছে না, প্রচুর চিল্লাচিল্লি। আমাদের গৌরব ফিরিয়ে আনতে হবে, আমাদের সংস্কৃতিকে ফিরিয়ে আনতে হবে, এর মধ্যে এগুলো থাকতে হবে। যদি এগুলো না থাকে তাহলে পরে সেগুলোকে কসমেটিক বলা হবে। কসমেটিক কিছু চেঞ্জেস তো হবেই, সরকার বদলেছে, চেঞ্জ হবেই, কিন্তু এগুলি যদি তার মূল সারিতে, পশ্চিমবঙ্গের যা সংস্কৃতি, তা বাংলার গ্রাম জীবন কেন্দ্রিক, তা যদি ধরে না রাখা যায় তাহলে পরে শহর কিছু করবে না। শহরের ক্ষমতাই নেই অত দূর ভাবার। ও ভাটিয়ালি গান শহর এখানে বসে গাইতে পারবে না, বাঁধতেও পারবে না, সে পদই লেখার ক্ষমতা শহরের নেই, তাই না? শহর সেখানে চারটে অন্য শব্দ ঢুকিয়ে দিয়ে এটাকে আধুনিক করার তাড়নায় ঢুকিয়ে যাওয়া। আধুনিক শব্দটা মারাত্মক, কিন্তু কোনটা যে আধুনিক কোনটা যে নয় এটা বোঝা খুব মুশকিল। সেই কারণেই আমাদের এই যারাই এগুলো করছেন, যে কারণে আমি বলেছি যে আমি উদাসীন থাকি। এই যে গলা ভিত্তিক সবাই ফ্রন্টাল, এটা একটা বেশ মজা থিয়েটারে এবং ফিল্মেও তাই, বাংলা ফিল্মেও তাই, এবং যে কোনো সিনেমায় দেখবে সব দৃশ্য তারা ক্যামেরার হয় প্রোফাইলে আছে না ডায়াগোনালি আছে, কেউ পিছনে থাকে না। এইগুলো নিয়ে ডাইরেক্ট কনফ্লিক্ট হয়েছে কখনো? হ্যাঁ হয়েছে, একটু সেরকম গল্প এটা শুনি সেরকম। আমি তো কারোর নাম বলবো না, কারণ সে আমাকে কেস করে দেবে। এখন আবার কি হচ্ছে, এফআইআর খুব জলদি হয়ে যায়। হ্যাঁ শুনেছি এখন পশ্চিমবঙ্গে যখন তখন এফআইআর হয়ে যেতে পারে। কোনটা কে কখন এগুলো যখন তুমি বার করবে তখন নিয়েও নৃত্য জগতের লোকজন এফআইআরও করে দিতে পারে। আমি এই কারণে নাম ঠাম নেবো না, কারণ আমি তো ভীতু মানুষ, হয়তো আমি মারাত্মক পাই, কারণ কে কখন আগে ছিল, কে কখন পিটিয়ে দেবে। রাস্তা দিয়ে গেলাম, হ্যাঁ সে তো বলছি, আমি এটা প্রসঙ্গে আমি রাস্তা দিয়ে গেছি, আমারই গাড়িতে ধাক্কা মেরেছে। আমি তাকে নেমে গিয়ে প্রতিবাদ করাতে সে আমাকে প্রথম বলে যান, ওরকম অনেক হয়, অটো ধাক্কা মেরে দিয়েছে।
তখন আমি যখন অটোর সামনে গিয়ে দাঁড়িয়ে একটা বেশ বিপ্লবী আস্ফালন করলাম, সে সিম্পলি এসে কলার ধরে বললো যে আপনি সাইডে যান, বুঝছেন, সাইডে দাঁড়ান, তাহলে গাড়ি নিয়ে বেরোবেন না, ঘরে থাকুন। তো আমি তো ভয় পাবই। এখন অবশ্য বলছে ভয় আউট, ভরসা নেই, আমি যাই না, কিন্তু এ ভরসা পাওয়া যাচ্ছে না যে কে কখন কার নামে এফআইআর করে দেবে, তাই না? ফলে কারণ নাম নেব না, কিন্তু এরকম অনেক জায়গায় হয়েছে। স্ক্রিপ্ট শোনার পরে স্ক্রিপ্টের ডিটেলে কথা বলতে গিয়ে চরিত্রের, প্রথমে তো গল্পের ডিটেলে কথা বলতে হয়, তবে না গিয়ে আমার চরিত্র নিয়ে আমি কথা বলবো। সে কথা বলতে গিয়ে ওই যে হয়ে যায়, ওটা হয়ে যায়, হতে পারে। আমার প্রথম মনে হতো হয়তো সত্যিই সবটা কেন সে আমাকে বলবে, সে নিশ্চয়ই তার মতো করে বানাবে। পরে বানানোর পরে আমি দেখে বললাম যে আচ্ছা সেইগুলিকে সে ধরতে পারে। তাহলে সেই সমস্ত ছবি কেন লোকে বাংলা সিনেমা দেখতে চাইছেন, কেন পাড়ায় পাড়ায় এই এত যে শর্ট ফিল্ম কোম্পানি হচ্ছে না, প্রত্যেক পাড়ায় প্রত্যেক পরিবারে একটা করে শর্ট ফিল্ম কোম্পানি আছে, এবং প্রত্যেক পাড়ায় মহল্লায় একটা করে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয় কি না হয় না বলো? হয়তো সব জায়গায় শুনি, সেখান থেকে অ্যাওয়ার্ড পাওয়া যায়, সেখানে অ্যাওয়ার্ড পায়, সেগুলিকে আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, এগুলো ফেসবুকে পোস্টও হয়, এগুলো হয়। কিন্তু মুদ্রা বিষয় হচ্ছে যে আমরা কি সেইগুলোকে কতজন মানুষের কাছে পৌঁছতে পারছি। ভাইরাল হওয়ার তাড়নায় অনেকে অনেক কিছু করছে। আমি তো রিলগুলো দেখি, বেশ মজার লাগে। কিছু রিল আছে বেশ মজার, কিছু রিল মানে বেশ হাসির রিল, আমার বেশ ভালোই লাগে। কিছু রিল আছে যে আমাকে শেষে ডিসক্লাইমার না দিলে পরে আমি বুঝতে পারি না এটা আমাকে হাসতে বলা হয়েছে না কাঁদতে বলা হয়েছে। এগুলো তো বাংলা। ফলে আর বাংলার ভাষার জ্ঞান সে এক মারাত্মক লেভেল। এবং আমি বিভিন্ন এখনও পর্যন্ত সংবাদপত্রে সেরকম কোনো প্রমাদ আমি পাইনি, কিন্তু যারা সংবাদ চ্যানেলে যারা বলেন, যারা বাক্য বন্ধনীতে কথা বলেন, আর তুমিও তার মধ্যে পড়ো, কিন্তু আমি তোমার কথা বলছি না, কিন্তু এই তোমাদের এই প্রধান, তারা যেভাবে তার বাক্য বিন্যাস করেন, তার বাক্য গঠন করেন, সে এক মারাত্মক অবস্থা। শব্দ কম পড়লেই কার্যত, হ্যাঁ, শব্দ কম পড়লেই তার জায়গায় কার্যত চেয়ে অনেক মনে হচ্ছে যে উদ্ভট শব্দবন্ধ, এবং তার অনেকটা ওই আমাদের এখানে কিছুদিন আগে এই একজন কবিতা লিখতেন, তিনি যেমন লিখতেন আর কি, সে ওরাবে সে ওরাকে, এরকম টাইপের কিছু কবিতা হতো না, অং অং জং চং, এরকম কিছু। মানে সেগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্টের এমন একটা লেভেল, যে লেভেলে তো আমি তো পৌঁছতে পারবো না, কিন্তু যারা রানিংয়ে বুঝতেও পারি কষ্টটা, কন্টিনিউয়াসলি কথা বলে যেতে হচ্ছে। এখন তো সবসময় ব্রেকিং হয়, সবসময় ব্রেকিং নিউজ। সে একটা গাড়ি নালায় মানে চাকা পড়ে গেছে ম্যানহোলে, সেটি ব্রেকিং নিউজ হয়ে গেছে। তাহলে 24 ঘন্টা চ্যানেল চালাতেও হয়, এও একটা ব্যাপার। 24 ঘন্টা চালাতে গেলে তাকে অনেক রকম কিছু হতে হয়, সে ব্যাপারে আমার কোনো কথা নেই, যা হচ্ছে। কিন্তু বাংলার যে যারা আমরি বাংলা ভাষা বলছেন, যারা বলছেন যে বাংলা আমার মা, বাংলা আমার পিতা, বাংলা আমার ঠাকুরদা, বাংলা আমার বংশ, তারা যে বাংলার শব্দ ব্যবহার করছেন এবং লিখছেন, বানান ছেড়ে দাও, বানান তো আর নেই, এখন বানাম হয়ে গেছে, বয়াকার দলছেন নয়াকার ম হয়ে গেছে, কারণ বানান আর নেই। তাহলে সেগুলি ঘটছে, সেগুলো হচ্ছে, আমি দেখছি, আমার সেগুলো তো বেশ কৌতুকই লাগে, মজাই লাগে। সেটা আমার বিষয় না, যা করছে করুক গিয়ে। আমি অত গল্পের বই পড়ি আজকাল, এত আধুনিক কবিতাও পড়ি না, যেমন আধুনিক গল্পও পড়ি না। দু চারটে সংবাদপত্রে যেগুলো বেরোয় সেগুলো পড়ি, কয়েকটা গল্প টল্প বেশ ভালো লাগে। কিছু গল্প আমি নিজেও বুঝতে পারি না, সোশ্যাল মিডিয়াতেও অনেকে অনেক পোস্ট করে, আজকাল পাঠানো অনেকে, সেগুলি পড়ার পরে আমার বেশ বুঝতে অসুবিধা হয়। কারণ আমি আগেই বলেছি আমি মারাত্মক অশিক্ষিত, আমার পক্ষে ওই রকম লেভেলের পড়াশুনো নেই, যে কারণে আমি বাংলা যে শর্ট ফিল্ম বা বাংলা ফিল্ম বা বাংলা যে নাটক বা বাংলা গান কবিতা এসব খুব একটা বুঝতে পারি। এই অক্ষমতা, এই দীনতা আমার। ফলে
তারা একটা অন্যদিকে যাচ্ছে নাকি শহরের পরিবেশে, সেটা আমি একটি বিনয় করে বললাম বটে, কিন্তু সেগুলো কোনো রেখাপাত এই কারণেই ঘটছে না, ঐতিহাসিক কোনো ইঙ্গিত তার মধ্যে এই কারণেই দেখা যাচ্ছে না, কারণ অন্তঃশ্বাস শূন্য একটা জায়গা তৈরি হয়েছে। আর যত এই অন্তঃশ্বাস শূন্য জায়গা তৈরি হবে তত সুবিধে হচ্ছে শাসকের। ফলে সেই শাসক যদি সংস্কৃতির নামে যা যা করতে চান এবং যা যা কেচে গন্ডুস করতে হবে, মূলত আমার দাবিও বলা যায়, আমার দাবি হচ্ছে একদম সরকারের কাছে, এই সময় যে সরকার এসছেন সেই সরকারের কাছে, যে লোকশিল্পের প্রচার এ তো প্রয়াস, তিনটে জিনিসকে আপনাদের অগ্রাধিকার দেওয়া উচিত। যতটা অগ্রাধিকার দেওয়া উচিত নয় এই বাংলার এই হেডে গলায় অভিনয় করা, বাংলার এই টিপিক্যাল কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল সিনেমা বলে যেগুলো চালানো হচ্ছে, নাটক, তারপরে গান অবশ্য নিজের দমেই লোকেরা করে, নিজেরাই লেখে থেকে নিজেরাই করে, যারা জনপ্রিয় হয়, যারা হয় না। কিন্তু আমরা আমাদের বাংলা আরও যদি না আমরা কোনো রকম আমূল পরিবর্তন করে ফেলতে পারি, দুর্ভাগ্যজনকভাবে বাংলা কৃষি নির্ভর যেমন দেশ, তেমনি বাংলা লোকনির্ভর একটি রাজ্য। ফলে বাংলার লোকশিল্প যদি দূরে ঠেলে দেওয়া হয়, প্রান্তিক করে যায়, প্রান্তিক থেকে আরও প্রান্তে ঠেলে দেওয়া হয়, তাহলে পরে সংস্কৃতির নামে যা হবে সেটা হচ্ছে এই শহরাঞ্চলের, এখন তো শহর বড় হচ্ছে, শহরাঞ্চলের মধ্যবিত্তদের একটা বিভৎস আস্ফালন ছাড়া কিছু হবে। সংস্কৃতি অপসংস্কৃতি নিয়ে অনেকক্ষণ আলোচনা হলো, আপনি অপসংস্কৃতি বলে কোনটাকে চিহ্নিত করবেন? শহরের কালচার, শহরের এই যে এইসব বাগরামো হচ্ছে না, এগুলোই অপসংস্কৃতি। আমার কাছে সংস্কৃতি হচ্ছে আমার আচরণ। আমি সকালবেলা ঘুম থেকে উঠে যে পরিবেশে আমি থাকি, সেই পরিবেশের মধ্যে আমি যদি তার নান্দনিক উপাদান না খুঁজে পাই, সবসময় যদি আমাকে চলছে না চলবে না, এবং সবসময় আমাকে এটাকে বুঝিয়ে দেওয়া হয় যে আমি অভাবে আছি, এবং সবাই অভাবে আছে, কেউ সুখে নেই, কেউ কিছু নেই, এরকম একটা পরিবেশে যদি কন্টিনিউয়াসলি একজনকে রাখা যায়, তাহলে পরে তো সে তার গড় প্রতিফলন তার মধ্যে পড়বে। ফলে এগুলো থেকেও অভাব কোনোদিন ঘোচে না। অভাব এমন একটি জিনিস, তা কোনোদিন ঘোচবার না। ফলে সমস্ত কিছুই থাকবে, তার মাঝখানেও একজন শিল্পী কী করে, শিল্পী তার মাঝখানেও দাঁড়িয়ে এই সাত সুরকে সে গ্রাহ্য করে, সে নবরসকে নিয়ে সে জারিত হতে চায়, সে এই পরিবেশের মধ্যে, এই প্রকৃতির মধ্যে যে ক্রমাগত যে লেনদেন চলছে, যে ভাইব চলছে, সেগুলির মধ্যে সে একটা নতুন কিছু খোঁজার চেষ্টায় থাকবে। সেই চেষ্টা থেকেই কি আপনার নিজস্ব যে শিল্প শৈলী, বেশ অন্য ধরনের কাজ আমরা দেখেছি, সেটার সৃষ্টি? হ্যাঁ, আমি কি করবো, অ্যাকচুয়ালি আমার অন্য কোনো কাজ নেই, মানে আমি তো কোনো না, আমার কোনো সেই অর্থে কোট আনকোট ক্লাব আছে, সেই অর্থে কোট আনকোট সোসাইটি আছে, কোনো সমাজকে আমি সেই অর্থে পুরোপুরিভাবে বিলম্ব করি। কিন্তু আমি যে সোসাইটিতে থাকি, মানে যে পরিবেশে আমি থাকি, সেই পরিবেশে আমার কাজ, আমার ভাবনা চিন্তার তো তার প্রতিফলন ঘটে। যেমন যে লোকটা রাস্তায় নেমে আরেকটি লোককে গলার ধরে মারছে, তার প্রতিফলন তো উল্টো দিকে দাঁড়িয়ে যে বাচ্চাটি দাঁড়িয়ে আছে এবং যে বয়স্ক লোকটি দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে একটা প্রতিফলন করতে বাধ্য, তাই না? তার স্থায়ী কতক্ষণ হবে না হবে তা নির্ভর করে সময়ের উপর। কিন্তু আমার মনে হয়েছিল যে আমি নিজেকে এক্সপ্লোর করি, নিজেকে খুঁজি। এই অন্য সব খারাপ, পৃথিবীর সব কিছু খারাপ, এই সব কিছু খারাপ, এগুলো তো বলি আমি, এটা আমি বলছি, যে শহরের এই যে
কোমর না দোলানো ন্যাকা সংস্কৃতি, এটা আমি বিরোধ আছে। কিন্তু তাহলে আমায় কী করতে হবে? তাহলে মানে দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তো একবার জিজ্ঞেস করতে হবে, ভাই তুই কে? তোর পরিচয় তুই তৈরি কর, তোর পরিচয় হোক। নিজের সঙ্গে নিজের একটা কথোপকথন চাইতো, তো সেই কথোপকথনের মধ্যে দিয়েই তো একটা এক্সপ্লোর হয়। সেই এক্সপ্লোর করার চেষ্টাটা আমি করছি। যদি আমি রাস্তায় নাটক করেছি, এই রাস্তায় নাটক করতে গিয়ে আমি দেখেছি বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন রকমভাবে তার আদান প্রদান হচ্ছে, সে নাটকের কন্টেন্ট নিয়ে, অভিনয় নিয়ে হচ্ছে। তারপরে আমি দেখেছি যে সেই মঞ্চে আরেক রকমভাবে হচ্ছে। মঞ্চে কী হচ্ছে, খুব জানাশোনা বা খুব টেরিয়ার টাইপের লোকজন হলে পরে সে এসে অন্তত বলছে যে এ ভালো লাগলো, বা এই কন্টেন্ট এটা কেন, ওটা কেন, হ্যান ত্যান, এসব নিয়ে 2-1 700 লোক থাকলে পরে 7 জন লোকও এসে এরকম বলে, পরিচিত লোক বাদে। এত পিঠ চাপড়াচাপড়ির যুগ, ফলে তুমি যাই করো আমি পিঠ চাপড়ে দেবো, কারণ কালকে আমার শো আছে, তুমি এসে পিঠ চাপড়াবে। আমি চাই যে আমার কাজ এমনভাবে সমালোচনা করা হোক যাতে আমার রাতের ঘুম উড়ে যায়, আমি চাই। কিন্তু মুশকিল হচ্ছে যে বাঙালি উদ্ভট একটা ভদ্র সমাজ, উদ্ভট ভদ্র সমাজ, যেখানে পিঠ চাপড়ানোর এমন একটা রোগের পর্যায়ে চলে গেছে যে সে পিঠ চাপড়ে দিয়ে চলে যাচ্ছে, দায়ে থাকছে না। যার পিঠ চাপড়ানো হলো সেও রাত্রিবেলা দুর্ধর্ষ ঘুমিয়ে পড়ছে। কিন্তু নিজের ভেতরে যে তাড়না, যে নিজেকে জাগিয়ে রাখার যে তাড়না, সে তো এই পরিবেশ, এই প্রকৃতি, এইসবের থেকেই পাওয়া যাবে, তাই না? প্রতিবার যদি তোমাকে কোডিফাই করে দেওয়া হয়, যে যেমন করে কোডিফাই করা হয়েছিল একসময়, সেই সময় দরকারও ছিল, সে যে আজও দরকার আছে বোধহয়, আমি জানি না, সেটা হচ্ছে যে কী করে তুমি যা কিছু ভাববে, যা কিছু তোমার শিল্প পরিবেশন হবে, সব কিছু মেহনতি মানুষের পক্ষে হবে। সেটা এক সময় আমি করতাম। আমি এখনও বিশ্বাস করি মেহনতি মানুষের পক্ষেই কথা বলা উচিত, কিন্তু শুধুমাত্র মেহনতি মানুষের পক্ষেই কথা বলা উচিত। আমি তার বিপক্ষে তো কোনোদিন বলবো না। যে একবার মেহনতি মানুষের পক্ষে কথা বলে, সে কী করে বিপক্ষে কথা বলে? এবং এই মেহনতি মানুষের সংজ্ঞাটাও বোধহয় অনেক বড়, যেটা কোথাও গিয়ে এই দৃষ্টি দিয়ে একটু ছোট করে দেখানো হয়েছে। হ্যাঁ, কী হয় যে আমাদের ভাবনা চিন্তাগুলোকে যদি এটা রাজনৈতিক পার্টি দলের এটা এজেন্ডা থাকা উচিত। শুধু বামপন্থীদের ছিল বলেই ভালো বলছি তা নয়, এই এজেন্ডা থাকা উচিত যে সে তার পার্টির যে কর্মসূচি এবং তার যে আইডিওলজি, সেইটিকে সে প্রচার করবে, এবং এই সাংস্কৃতিক উপাদান দিয়ে সে প্রচার করবে, সে করবেই, তার করা উচিত। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দল বা কয়েকটি রাজনৈতিক দল একটি জনগোষ্ঠীর সব কিছু নয়। একটি জনগোষ্ঠীর মধ্যে যেমন প্রান্তিক মানুষ আছে, যেমনি মানুষ আছেন, মধ্যবর্তী জায়গায় থাকা মানুষ আছে, তেমনি উচ্চবিত্তরাও আছে। এবার আমাদের কাছে যেমন আগে একটা কথা হতো না, যে খুব চালু কথা ছিল যে বড়লোক মানেই তাদের কোনো অভাব নেই। অর্থাৎ আমরা সমাজকে, রাজনৈতিক দল সমাজকে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছি, এবং তাই দেখা উচিত। শুধুমাত্র অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখাটা ঠিক না, দেখা তো উচিত, নইলে পরে আমাদের একটা ওয়েলফেয়ার স্টেট, সেখানে কল্যাণ হবে কী করে? মানুষের তো জীবনযাত্রার মান উন্নত করতেই হবে, সে তো করতেই হবে, সেটা নিয়ে কোনো বিরোধ নেই। কিন্তু তারপরেও মানুষ শুধুমাত্র দিন এনে দিন খেয়ে খাওয়ার মাঝখানেও স্বপ্ন দেখার যে অবসরটুকু, সেই অবসরটুকুর রসদ এই পরিবেশকে তো দিতেই হবে। সেটা রাজনৈতিক পরিবেশ নয়, সেটা একটি সামাজিক পরিবেশ। ওই সামাজিক পরিবেশের মধ্যে যদি আমরা ক্রমশ ক্রিপলড হয়ে যাই, খুব ছোট হয়ে যাই, যদি আমাদের ভাবনা চিন্তাগুলো ওই রকমভাবে হয়ে যায় যে ইস্যু ভিত্তিক, সব কিছু যদি ইস্যু ভিত্তিক হয়ে যায়, তাহলে পরে যেটা আমরা হারাবো, সেটা আমাদের যেটা আমরা এখন গর্ব করে বলার চেষ্টা করছি, বা পয়লা বৈশাখ আসলে আর
রবীন্দ্রনাথের জন্মদিন আসতে পরে আমরা যেটা নিয়ে গর্ব করে বলি যে আমরা বাঙালি, বাংলা 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 করে চিল্লাতে থাকি না, সেইটি তো নষ্ট হয়ে যায়। বাংলা চর্চা তো হয় না, এত বাংলা চর্চাই হয় না। আর হাতে গোনা কিছু লোক আছে যারা বাংলা মিডিয়ামে পড়ে, শহরে বিশেষ করে শহরে সবাই ইংলিশ মিডিয়ামে পড়ে ছেলেমেয়ে। তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে ইংরাজি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে হিন্দি, আমি সমর্থন করি, আর থার্ড ল্যাঙ্গুয়েজ থাকে বাংলা। থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা রাখা যায় তখনই যখন বাংলা সম্পর্কে আমার অন্তত ব্যাকরণগত কিছু, আমার পরিবারে ব্যাকরণগত কিছু ধ্যান ধারণা এবং পড়াশোনা থাকতে হবে। তো নইলে আমি আমার ছেলেকে বা মেয়েকে কী করে বোঝাবো কোনটা কারক বিভক্তি, কোনটা সমাস, কোনটা বর্ণ, বোঝাবো কী করে? তো তার জন্য আমাকে শিক্ষিত হতে হবে বাংলায়। তো আমরা তো বাংলায় শিক্ষিত ওইভাবে হই না, আমাদের শিক্ষা হচ্ছে সব কিছুই ইউরোপিয়ান ভিত্তিক, এবং সেইটি খারাপ নয়, কিন্তু তারপরে শহরের বাইরে যে জায়গায় পড়ে আছে, যে গ্রাম পড়ে আছে, যে ফুলবাড়ি পড়ে আছে, যে প্রান্তিক সাগরদ্বীপের অঞ্চল পড়ে আছে, যে পাঠানখালি পড়ে আছে, সেই অঞ্চলের ছেলেমেয়েদের কী হয়? তারা বেঁচে আছে সাপখোপ নিয়ে, তারা বেঁচে আছে তাদের ওই একতারা সুরে, তারা বেঁচে আছে আলকাপে গম্ভীরায়, তারা তো এখন বেঁচে থাকতে চাইছে। তাদের কাছ থেকে যদি আমরা সব কিছু কেড়ে নিই না, তাদের ওই যে স্বপ্ন দেখার অবসরটুকু যদি চলে যায়, তাহলে পরে এই যে সোসাইটিটা এখনও পর্যন্ত কিছু মূর্খ মধ্যবিত্ত শহরে মানুষ ভাবছেন তারা লিড করে এসছেন, যে তারা একটা জম্বি সমাজ তৈরি করবে। তাহলে মানুষের থেকে তার যদি সংস্কৃতি কেড়ে নেওয়া যায়, তাহলে তাকে অ্যাটলিস্ট কিছুদিন দাসত্ব করানো যায়। কেউ ভুলে গেলে চলবে না যে সারা পৃথিবীতে সাংস্কৃতিক বিপ্লব হয়েছে, সে অপারেশনের এগেনস্টেই সাংস্কৃতিক বিপ্লব হয়েছে, ফলে সেইগুলিই তো ঘটেছে। তো আমাদের এখানেও তো সেই ঘটনার দিকে যাতে আমাদের না যেতে হয়, তার জন্য যারা শাসক তাদের এগিয়ে আসতে হবে, তাদেরকেও বুঝতে হবে এবং বোঝাতে হবে যে বাংলার যে সংস্কৃতি, বাংলা ভাষার শুধুমাত্র বাংলার কথ্য ভাষা বা সাহিত্যের ভাষার উপর নির্ভরশীল নয়, তার নৃত্যে, তার গানে, তার কবিতায়, তার ছড়ায়, তার আচরণে, তার ব্যবহারে, তার ব্যাসনে, তার খাদ্যাভাসে, এই পুরোটার মধ্যে বাঙালি তার নিজের অস্তিত্বকে খুঁজে পায়ও। সেইটি যদি কখনো ভেঙে দেওয়া যায়, তাকে যতই বলো না এ তো এসেছিল না চাউমিনের যুগ, তাই না? কিছুদিন বাদে মন চলে যায় নিজ নিকেতনে, আবার আমরা ভাতের দিকে ফিরে যাচ্ছি যে ভাই ভাত তো খেতে হবে। 7 দিন আমরা তো বাইরে প্রচুর ঘুরেছি, প্রচুর দিন 7-8 দিন ধরে অভারতীয় অবাঙালি খানা খেয়েছি প্রচুর। প্রথম দারুণ লাগবে, কিন্তু আফটার 10 days মনে হতো একটু যদি সেদ্ধ ভাত হয়ে যেত ভালো হতো রে ভাই, একটু যদি কোথাও দেখ না, যদি বাঙালি রেস্টুরেন্ট এখনও অবস্থা আছে, সব জায়গাতে সব কিছু পাওয়া যায়, কিন্তু সেইটি কেন হচ্ছে? কেন খুঁজতে হচ্ছে ভাত, কেন খুঁজতে হচ্ছে ডাল, কেন খুঁজতে হচ্ছে একটু উচ্ছে ভাজা, একটু বেগুন ভাজা, কেন একটু মাছ খুঁজতে হচ্ছে? কারণ এই খোঁজাটা আমাদের পরম্পরা, এই পরম্পরার ইতিহাস আমাদের ওটা দিয়েছে ভাই। আর সেইটিকে কোনোভাবে যদি শহর কেন্দ্রিকতায় স্যান্ডউইচে বেঁধে দেওয়া যায়, তাহলে তো পেট ছেড়ে দেবে। সংস্কৃতি অপসংস্কৃতি নিয়ে অনেক কথা হলো, বিভিন্ন শিল্পকলা নিয়ে কথা হলো, তার মাঝখানে একটা জিনিস আমরা শুনলাম যে আপনি নিজের মতো করে একটা শিল্পশৈলী তৈরি করেছেন, যেগুলোর অভাব মনে হচ্ছিল সেগুলোকে সেখানে সংযোগ করে। তাহলে এরপরে নতুন শিল্পশৈলী নিয়ে যখন ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশনটা হচ্ছে, তারা সেটাকে কীভাবে অ্যাকসেপ্ট করছে? একটা সংশোধনী দিই, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে এই যে শিল্প সৃষ্টির কথা বলা হচ্ছে, মানে পেইন্টিংয়ে নিয়ে, এগুলি সবটাই আমার কল্পনা, কিন্তু কল্পনা আসে রেফারেন্সে, সব কিছু রেফারেন্স ছিল।
মৌলিক বলেই যা বলা হয় তার কিছু একটা রেফারেন্স থাকে। যেমন আমরা যখন বাজ পড়ে, যেমন আকাশে বিদ্যুৎ চমকায় না, তখন সেটা মুহূর্তে মিলিয়ে যায়, কিন্তু তার রেখাটা আমাদের কাছে থেকে যায়, মানে ওটার রেফারেন্স থাকে। ফলে রেফারেন্স কোনো না কোনোভাবে থাকে। এটা আমার কাছে তো এটাই সত্য। আর ছাত্রছাত্রীদের তো আমি পেইন্টিং নিয়ে কোনো কথা বলি না। মূলত আমি আমার ছাত্রছাত্রীরা যেটা হচ্ছে অভিনেতা হওয়ার জন্য। যেহেতু আমি অনেক বছর ধরে এই থিয়েটার নিয়ে কাজ করেছি, আর যেহেতু আমি একটি সেই সুবাদেও আমি একটি ভালো ভারতবর্ষের ওয়ান অফ দ্য মোস্ট ইউনিভার্সিটি কলেজ অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আমি গেস্ট ফ্যাকাল্টি হিসাবে যেহেতু পড়ানোর সুযোগ পেয়েছি, সেই জন্য আমার কাছে কিছু ছাত্রছাত্রীরা এই কারণেই আসে, তাদের মনে হয় যে আমার কাছে আসতে পারে তারা অভিনেতা হয়ে উঠবে। এবার প্রথমেই আমি তাদের এটা বলে দিই যে অভিনেতা তো তৈরি করা যায় না, এটা হয়ে উঠতে হয়। অভিনেতা একটা অভিনয় একটা বোধযুক্ত শিল্প। তো ও তোমার যতটুকু বোধ আছে ততটুকুই হবে। সে বোধের তুমি বিকাশ ঘটাতে পারো, বিকাশ ঘটালে হবে, পরিশীলিত হবে। তো সেই সব নিয়ে আমি তাদেরকে বলি যে অভিনয় নিয়ে কীভাবে কী করা উচিত, কোনটা আমার কাছে বিশ্বাসযোগ্য লাগছে। তো বিশ্বাসযোগ্য হওয়ার জন্য যত যা যা করানোর দরকার সেরকম আমি কিছু করাই। আমি তো কাউকে ওরকম স্কুল খুলে বসিনি যে আমার কাছে এসে ভর্তি হও, আমি তোমাকে সিরিজ সিনেমায় চান্স দেবো। হ্যাঁ, সেটা আমি তো করি না। আমার খুব লিমিটেড ছাত্রছাত্রী, আমি বেছে বুঝেও নিই, অর্ধেকজনকে তাড়িয়েও দিই। কারণ এক তো তারা মারাত্মক অশিক্ষিত হয়, বাংলা ভাষায় অভিনয় করতে এসছে, তাই হিন্দিও জানে না, ইংরাজিও জানে না। বাংলা ভাষায় অভিনয় করতে এসছে, বাংলা ভাষা মানে জানে না। বাংলায় একটা বাক্য, সম্পূর্ণ একটি বাক্যকে কীভাবে, ছোটোবেলায় আমরা পড়ে এসছি না, সেই বাক্যের মানে বোঝেন। সেই সবের পেছনে আমার সময় নষ্ট করার কোনো মানে নেই। তো হচ্ছে যে সেই টাকায় তো আমার বাড়ি গাড়ি হবে না। তো সেই জন্য আমি পয়সা নিয়ে শেখাই ঠিকই, কিন্তু লিমিটেড। তাদেরকে আমি বলি যে ওই যেটা বলছিলাম যে নিজেকে এক্সপ্লোর কর, দেখাটা একটু বাড়া। মানে একটি আমরা জানি একটা কচু পাতার উপরে জল স্থির থাকে, কি আমরা জানি জলটা পড়ে গড়িয়ে পড়ে যায়। এর বিজ্ঞানসম্মত কারণ আছে, বোটানি সায়েন্সে তো আছে। কিন্তু ওই জলটি গড়িয়ে পড়ার যে মুহূর্তটা, সেইটি দেখাটা প্র্যাকটিস করা দরকার। এটা একটু ইনার ডেপথ তো আছে, একটু ইনার ডেপথে যদি যাওয়া যায়, প্রত্যেকটি ঘটনাকে যদি আমি দেখি এবং তাকে নিজের মতো করে যদি রিক্রিয়েট করি, অভিনেতার কাজ তো তাই যে সেটা একটা জিনিসকে দেখলাম, যেমন আমি তো কাকের মতো উড়ে যেতে পারবো না, কিন্তু তার উড়ে যাওয়ার যে মোশনটা, উড়ে যাওয়ার যে কারণটা, উড়ে যাওয়ার যে গতিটা, এবং তার যে গোটা শরীরের যে ভঙ্গিমাটা, সেইটিকে তো আমি অবজার্ভ না করলে পরে আত্মস্থ করতে পারবো না, তাই না? এইগুলোকেই দেখতে বলি। তো এগুলো যেহেতু একটু ভেতরের দিকে যেতে হয়, ইন্টেন্সিভ ওয়েতে কাজ করতে হয়, সেজন্য অনেক ছেলে মেয়ে সৌভাগ্যক্রমে পালিয়েও যায়। কারণ ওই যে আমাদের একটা, আমি আগেও বলছিলাম যে আমাদের তো একটু গতরহীন গলাযুক্ত অভিনয় চর্চার জীবন। তাহলে আমরা যতটা করতে পারি আর কি, বারবার এটা নিয়ে আমার একটা, কারণ আমি মারাত্মক শরীর দিয়ে নাচ এবং অভিনয় করেছি, তাহলে আমি শরীরের মর্ম বুঝি। কেউ না করলে আমার বিরক্তও লাগে, এবং যে কারণে শ্রুতি নাটকের সংখ্যা বেশি বাংলায়। দেখবে প্রচুর শ্রুতি নাটক হয়, কি না নড়াচড়া করা যাবে না। একজন আমাকে একটা উদ্ভট যুক্তি দিয়েছিল, না নাটক করতে গেলে পরে যদি মঞ্চে দাঁড়িয়ে নাটক করতে হয় তাহলে তো আলো লাগবে, মিউজিক লাগবে, অমুক লাগবে, তো উপর থাকবে, অত কিছু লাগবে। এত কিছু লাগে না। আমি একটি নাটক করতাম স্বপ্নমেলা বলে, সেটি লোকজনের ভালো লেগেছিল।
সেটি একটি একক নাটক ছিল। সেটা আমি মিনার্ভা থিয়েটারের মতো হলেও যেমন করেছি, তেমনি আমি দুজন মাত্র অডিয়েন্স এরকম একটি ফ্ল্যাটেও করেছি। আবার শুধু ওপেনে করি, যদি ওপেনে করতে হতো রাস্তায় করি, কারণ যে যে অভিনয় শৈলী দিয়ে ওটা বাধা ছিল সেটা রাস্তার লোক অতটা শুনতেই পাবে। কিন্তু আমি ইন্টিমেট স্পেস এবং খোলা জায়গা যেখানে আওয়াজ ফাওয়াজ কম, বীরভূম টিরভূম অঞ্চলে বা বাংলাদেশে এরকম অনেক জায়গায় যেখানে আমি করেছি ল্যাপেল নিয়ে, এরকম একটি ল্যাপেল নিয়ে, যাতে মানুষের বুঝতে সুবিধা সেগুলো কিন্তু কথাই ছিল, কিন্তু আমি শরীরকে অস্বীকার করে করি। এবার আমাদের এখানে এটা হয় নাট্যশাস্ত্রের কথা, আমার না, বাচিক এবং আঙ্গিক। কোনো একটা উদ্ভট কারণে, কোনো একটা উদ্ভট সন্ধিক্ষণে বাচিকটা বেড়ে গেল, আঙ্গিকটা সরে গেল। শরীরী বিভঙ্গের ওপরে, শরীরী মুদ্রায় যা তৈরি করা যেত, যে কথা না বলেও সেটা ব্যবহার করা যেত, যে ইঙ্গিতে যা বোঝানো যেত, চিহ্ন দিয়ে যা বোঝানো যেত, সেইটিকে আমরা শব্দ দিয়ে এত ভারী করে তুললাম। কারণ আমরা প্রত্যেক, তুমি তো জানবেই যে গড়ে বাঙালির 3 জনের মধ্যে 4 জন কিন্তু কবি, তাই না? ফলে এটা 3 জনের মধ্যে যেহেতু 4 জনই কবি, সেই জন্য লেখার একটা, যাই লিখি না কেন, সেইটা লেখার ওপরে আমাদের একটা বড় করে নজর আছে। কারণ যে লেখে সে সে সাহিত্য চর্চা করছে, এবং সে তো লিখে কোথাও বসে, বসাটা আছে, বসা একটা বসে যেতে হবে। যে কারণে নাটকের দলের ম্যাক্সিমাম কথায় হয় হচ্ছে আমরা সপ্তাহে 3 দিন বসি। তা আমি একবার জিজ্ঞেস করেছিলাম, আর দাঁড়ান কবে? 3 দিন তো বসেন নাটকে, বসি, এটা জোকস অ্যাপার্ট। বসা বলতে কিন্তু লিটারেলি বসাই থাকে, হয় গোল করে বসে যায়। এখন আবার অনেকেই কোমরে হাঁটুর সমস্যা বলে চেয়ারে বসে, আমরা তো বসতাম নিচে, এরকম নিচে বসতাম। তো বসা একটা ছিল, বসার পরে দাঁড়ানো ছিল। ফলে কিন্তু যেহেতু আমি নৃত্যের জগৎ থেকে এসেছি, তো বসার তো স্কোপই ছিল না। সেই কারণেও বোধহয় আমি একটু জেলাসও বোধ হয়, এই সবাই বসতে পারছে, সমস্ত শিল্পে, হ্যাঁ, আবৃত্তি করছে বসতে পারছে, গান গাইছে বসতে পারছে, নাটক করছে বসতে পারছে, নাচে বসার কোনো স্কোপ নেই। যাও বা বসার মুদ্রা একটা তৈরি হলো যে এরকম করে বসে একটা বলবো, সঙ্গে সঙ্গে উঠেও পড়তে হতো, আবার তালে এবং সুরে এবং ছন্দে, স্কেলের মধ্যে উঠে পড়তে হবে, নিলে আবার তো সেটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য বোধহয় আমরা একটু জেলাসে ছিলাম, সেই কারণে এতগুলো কথা বলেছি। কিন্তু ইটস অলসো আ জোক। কিন্তু যে ওই যে ছেলে মেয়েদের আমি সবসময় এটা বোঝানোর চেষ্টা করি, বলি যে ভাই, শরীর মজবুত করা মানে হচ্ছে জিম করা না, শরীর ফিট রাখা। মজবুত করা মানে তোর যদি মন খারাপ আর তুই যদি জিম করিস, তাহলে তো উল্টো ফল হবে, বুক বাড়বে না, পেট বেড়ে যাবে, কিন্তু সেটা ক্ষতিকারক। ফলে যতক্ষণ না পর্যন্ত এই দুইয়ের একটি সুষম মেলবন্ধন ঘটছে, এবং ততক্ষণ পর্যন্ত এই যে শহর কেন্দ্রিক যে শিল্পচর্চা, নাটক, নাচ, গান, গানের ক্ষেত্রটা আলাদা, নাচ, এ সব কিছু ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকে। আমি ছেলে মেয়েদের বলতে চাইছি বারবার করে যে ভাই, এই চক্করের মধ্যে পড়িস না, নিজেকে আমরা একটা বাইরে কাজ করতে গেলে মুশকিল আছে। আমি দেখেছি, আমার সৌভাগ্য হয়েছিল কলকাতার, পশ্চিমবঙ্গের বাইরে অন্য জায়গায় ফিল্মের কাজকর্মে করার। বাপরে, তারা যেমন আদরও দেবে, তেমনি না এনজিতে তোমার মাথা খারাপ করে দেবে, এতগুলো এনজি করাবে, তোমায় করতে বাধ্য। তুমি ভাবছো যে আমি সংলাপ মুখস্থ করে গেলাম, কীভাবে খেলিয়ে বলবো, খেলিয়ে তো বলে দেবো, তো চলছিল না, চলবেও না। আমি একজন বড় একটা, আমি নাম নেবো না, আমি একজন বড় একটা, সে তার সঙ্গে একটা শুটেই কাজ করতে গিয়ে আমি দেখেছি, সে তার এনজি হচ্ছে বাচ্চা ছেলে ডিরেক্টর FK বাসন, সে ডিরেক্ট করছে, 7খানা এনজি দিয়েছে। মানে ও একটা বলছেন যে अब तो ठीक है, थोड़ा सा ये तो और ओरिएंटेशन चाहिए था इसमें,
করাচ্ছে এবং তিনি কি প্রফেশনাল নয়নি, তিনি করেই যাচ্ছেন। এই সব তো শিক্ষণীয়। এগুলো শিখেছি তো, এগুলো আমি আমার ওই ছেলে মেয়েদের যেগুলো এখনো আমার সঙ্গে জড়িয়ে আছে তাদেরকে শেখাই। তাদের মধ্যে কেউ কেউ আছে, তাদের মধ্যে কেউ কেউ চলে গেছে, আমি চাই না আমার কাছে বেশি দিন থাকুক, তারা কাজকর্ম করুক, তারা লড়াই করুক, স্ট্রাগল করুক, খেতে না পাক। প্রথম দিকে আমাকেও তাই করতে হচ্ছে, খেতে না পাক, কষ্ট করুক, হেঁটে 3-5 কিলোমিটার হেঁটে যেতে হোক, কষ্ট করুক, কষ্ট তো করতেই হবে। ওদের সোনার চামচ মুখে দিয়ে তো যারা জন্মেছেন তারা জন্মেছেন, কিন্তু রবীন্দ্রনাথ তো সোনা কেন, প্ল্যাটিনাম বা হীরের চামচ মুখে নিয়ে জন্মেছেন। রবীন্দ্রনাথ কষ্ট করতে গেলেন কেন? ওই গরমের মধ্যে ওইখানে গিয়ে পড়ে থাকছেন, কোথায় সেলাই দাও, কোথায়। এ তো আমাদের সামনে একটা জলজান্ত উদাহরণ আছে, কিন্তু আমরা শুধু তার ওই কবিতার কিছু গান, কিছু ওইসবগুলো যা আমরা নিজেরা করে উঠতে পারবো আর সেই সব নিয়েই থাকি আর কি। তার জীবন চরিত্র, আত্মপরিচয় পড়লে বোঝা যায়, তাই না? আত্মপরিচয় গ্রন্থ পড়লে বোঝা যাবে ভদ্রলোকের কী 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 জীবন ছিল, কীভাবে খুঁজতেন তিনি নিজেকে। জীবন স্মৃতি, এই যে ছোটো ছোটো চটি বই, তা পড়ে দেখুন না, পড়লেই বুঝতে পারবে যে ভাই লোকটার থট প্রসেসই অন্য ছিল, এসব কিছু গায়ে মাখতো না। ফলে এগুলোই বলার চেষ্টা করি। অভিনয় একটা বোধযুক্ত শিল্প, নির্বোধের জন্য নয়। নির্বোধ যারা হয়ে থাকতে চান তারা কিছু কিছু নাটকের দলটল আছে, যেখানে চলে যাবেন। আচ্ছা, এই লম্বা আলোচনাটা শেষে একটু ব্যক্তিগত প্রশ্ন করব। ব্যক্তিগতভাবে আপনি তো খুব একটা রিলিজিয়ান বা কোনো অদৃষ্টবাদে বিশ্বাসী নন, কিন্তু ঘরে নটরাজ রয়েছে, এর পেছনে গল্পটা কি? ওকে, নটরাজ দুটো উত্তর আছে। আমি এথিস্ট, আমার ওরকম প্রাতিষ্ঠানিক কোনো ধর্মকর্মের কোনো যোগ নেই, সংযোগও নেই। সেটার কারণ হচ্ছে যে ছোটোবেলা থেকেই আমি পড়াশুনো করি বা না করি, আমি যেহেতু বামপন্থী মতাদর্শের মধ্যে দিয়ে বড় হয়েছি, সেই জন্য ছাত্র আন্দোলনের মধ্যে ওই শিক্ষার মধ্যে দিয়ে বড় হয়েছি। সেখানে এসবগুলো প্রথমেই শেখানো হয়েছিল এবং সেগুলো আমি পরের দিকে দেখেছিলাম ঠিকই, এবং পরেও আমি দেখেওছিলাম যে আমি তো একবার আমার 1,05,000 টাকা দরকার ছিল। আমি তো সামনে যে কালী মন্দির ছিল সেদিনকে বললাম যে মাই তো বলে না, মা আমাকে 5 লাখ টাকা দাও, আমি মায়েরই বলছি পুজো দেবো। সে দিল না, তো হয়নি। তো সে 5 লাখ টাকা আমাকে কাজ করেই জোগাড় করতে হয়েছে। তো সেসব না, যারা বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন না। যারা বিশ্বাস করেন তারা কেন করেন তারা বলবেন। আমি বিশ্বাস করি না, তার কারণ হচ্ছে যে কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম আমাকে এমন কিচ্ছু দেয় না যা আমার বেঁচে থাকার, আমার ভাবনার, আমার চিন্তাকে আরেকটি অন্য স্তরে নিয়ে যেতে পারে। সেই কারণে আমি এসব বিশ্বাস করি। আর নটরাজের মূর্তি নিয়ে খুব ভালো প্রশ্ন, এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে, বাড়িতে নটরাজ কেন? নটরাজকে রোজ জল বাতাসা দেওয়া হয় না, সে ভদ্রলোক আমি যাই না, তুই ভাবেন। নটরাজ হচ্ছে প্রথমত ভারতীয় নাট্যশাস্ত্রের একটি উল্লেখিত চরিত্র, তাকে দেবতাও মানা হয়। নটরাজের যদি অবয়বটা ভালো করে কেউ দেখেন তাহলে দেখবেন যে তাতে নিচে একটা মানুষ আছে, যার ওপরে দাঁড়িয়ে এই ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তো কেন এরকম? এটা কারো কল্পনায়, তো কোনো কল্পনায় সৃষ্ট, যে কোনো কিছুই তো কল্পনায় সৃষ্ট। মানে আমরাই তো সব তৈরি করি, ভগবান মানুষের দ্বারাই সৃষ্ট। ফলে সেইটি কেউ মানেন না, কেউ মানেন যে, কেউ মনে করেন যে এটা ভিন গ্রহের জীব বা আমাদের এখানেই আছেন। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ হচ্ছে সুরাসুর। বলে সেইখানে দাঁড়িয়ে নটরাজকে প্রথম আমার যখন আমি কাহিনী পড়লাম, এটা হচ্ছে অন্ধকার থেকে আলোয় উৎসারিত একটি প্রতীক। নটরাজ হচ্ছে আর কিচ্ছু নয়, অন্ধকার থেকে আলোয় উৎসারিত একটি প্রতীক। আমরা তো যে কোনো কিছু একটা মুদ্রায় বা প্রতীকেই দেখি, এইটি তার প্রতীক। ওই যে নিচে যে বস্তুটি মানুষটা বোঝা আছে, তাকে অন্ধকার হিসাবে দেখানো হয়েছে। তার উপরে দাঁড়িয়ে তার চারপাশে যে
জটা এবং তার যে তিনটে সাপ এবং বাকি যে বলয়টা রাখা আছে সেগুলো হচ্ছে আলোর বলয়। এই পুরোটা হচ্ছে আলো, অর্থাৎ তমসমা জ্যোতির্গময় বলে একটি যে কথা আছে, যে আলো, অন্ধকার থেকে আলোয় যে উত্তরণ, সেই উত্তরণের একটি প্রতীক হচ্ছে এটি। এটা 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 একটা বেশ পজিটিভ একটা ভাইব। এটা এটা আমি সেই দিন বাড়িতে এনেছি যেদিন আমি একটি পত্রিকায় পড়লাম যে সার্ন বলে, খুব সম্ভবত নিউ ইয়র্ক মানে আমেরিকার একটি জায়গায় সার্ন বলে একটি রিসার্চ সেন্টার আছে, সায়েন্স রিসার্চ সেন্টার, গুগলে পেয়ে যাবে সার্ন, SERN, সার্ন। সেখানে তাদের প্রতিনিধিরা এখানে, সায়েন্টিস্ট এখানে এসেছিলেন, তারা এটা দেখেছিলেন, এরকম একটি দেখেছিলেন ভারতবর্ষে দক্ষিণে এগুলো বেশি দেখা যায়। ওরা ওখানে ওটা সামনে, গেটের সামনে একটা বিশাল বড় নটরাজের মূর্তি রেখেছে, এখনো আছে, এটা গুগল করলেই পেয়ে যাবে। কেন রেখেছেন সেই প্রশ্নের উত্তরে ওনারা বলেছিলেন যে এই যে অন্ধকার থেকে আলোয় উত্তরণ, এই যে খোঁজা, বিজ্ঞানীরা তো তাই করছেন। এই যে একটি অন্ধকার, তুমি বলতে পারো যে আচ্ছা ওই পাথরের নিচে কি আছে, বিজ্ঞানী বলবে ওই পাথরের নিচে কি আছে, ওই পাহাড়ের নিচে কি আছে ওটা বিজ্ঞানী বলতে পারবে, তুমি আমি বলতে, তুমি আমি তো ওটাকে উঁচু করে দিতে পারবো না। তাহলে ওরা বলে দেবেন যে ওখানে যেমন টেথিস যে মহাসাগরটা ছিল, সেখানে হিমালয়গুলো, ওরা জানেন কেন হয়েছে, ওরা বলেছেন বলে আমরা জানলাম। তো বিজ্ঞানীদের, আমি বিজ্ঞানকে বিশ্বাস করি, বিজ্ঞান নির্ভর জীবনযাত্রাকে বিশ্বাস করি। তাহলে তারা যখন বললেন যে এইটার মধ্যে ওই যে কোর্সটা, তার একটি সিম্বল আমরা দেখতে পেয়েছি, এবং সেই সিম্বলটি এত সুন্দরভাবে, এত কারুকার্যময়, এবং তার মধ্যে যে আমাদের নবরসের যে ভাব আছে, যে লাস্য এবং তাণ্ডবের যে ভাব, সেই লাস্য এবং তাণ্ডবের এই ভাবের মধ্যে এই গোটাটা ধরা আছে। এইটির কারণে আমার মনে হয়েছিল এবার রাখা যায়। কারণ আগে আমার একটা ছিল যে আচ্ছা, আমার কাছে প্রতি মুহূর্তে এটা মনে তো হবে না তো, যে নিজের সঙ্গে দ্বিচারিতা করছি না তো, এদিকে ভুলে বেড়াচ্ছি, হয়তো মনে পাইনি না, তারপরে বাড়িতে একটা রেখে দিয়েছি এরকম, দিন আসতে যেতে দিন রাত কপালটা যাচ্ছে, মা না বাবা, ইয়েটা যে বাবা আমাকে কিছু পাইয়ে দাও, ও পাইয়ে দাও, তুমি পাইয়ে দাও, সেরকম জায়গা আছে। কিন্তু এটা নটরাজ সম্পর্কে একটি যে দৈব ভাবনা আছে, দৈব ভাবনার পরেও একটি বিজ্ঞানসম্মত ভাবনা আছে। সেই ভাবনাটি আমার নয়, আমার তৈরি করা নয়, বা ভারতবর্ষের কোনো বিজ্ঞানীর নয়, সেটি সার্নের যারা বিজ্ঞানীরা তারাই এটা বার করেছে এবং তারাই এটা লিখেছে, এবং সেইটাই এখানে রাখা। আর প্রতি মুহূর্তে এই যে নৃত্যরত ভঙ্গি, তো অ্যাকচুয়ালি শিবের কনসেপ্টে রাখা, এই যে নৃত্যরত ভঙ্গিটা, সেই ভঙ্গিটি আমাকে মনে করায় যে আমিও একসময় নাচ করতাম। একটু মনে করিয়ে দেবে, এটাও আছে, কিন্তু মূলত বিষয়টা এটাই। দেখতেও দারুণ, এটা আমার খুব প্রিয়। সেরকম যদি কেউ, কিন্তু তুমি প্রশ্ন করলে তার উত্তর দেওয়ার সুযোগ হলো, অনেকে দেখে নিয়ে এরকম ধারণা পোষণ করতেই পারে যে আমি বলছি বটে আমি এসব মানি না, কিন্তু আমি আসলে তলায় তলায় মানি। তাহলে ওটাকেও আমি সমর্থন করি, কারণ যে কোনো মানুষের যে কোনো ভাবনা তার 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 অধিকারের মধ্যে থাকা উচিত। কী ভাববো সেটা যদি রাষ্ট্র ঠিক করে দেয়, তাহলে পরে সবটাই ওই বিগ ব্রাদার ওয়াচিং ইউ, 1984 জর্জ অরওয়েলের সেই উপন্যাসটার মতো হয়ে যাবে। কী ভাবছো, থট পুলিশ। ফলে ভাবনাটা মৌলিক থাক, ভাবনাটা নিজস্ব থাক, এগুলি থাকলে পরেই হোক। আর সাংস্কৃতিক ভাবনার উপকরণগুলোকে সরকারি পোষিত হোক, সরকারি নির্দেশিত হোক, নির্দেশ দিক সরকার, যেগুলো করতে হবে ভাই, এ বাংলার স্বার্থে দরকার। বাংলাকে যদি বাঁচাতে হয়, বাংলাকে যদি বিশ্বের দরবার না, বাংলাকে যদি বাঙালির কাছে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে অবশ্যই প্রয়োজন আছে বাংলার লোকধারার যা কিছু উপাদান আছে তাকে নার্চার করা, তাকে উৎসাহিত করা। বুঝতে পারছি? একদমই। খুব সুন্দর করে কিন্তু সমাজ, সংস্কৃতি, শিল্প এবং মানুষের চিন্তাভাবনা, আর সবচেয়ে
সবচেয়ে বড় কথা মানুষের ভূমিকা এবং মানুষের যে সোসাইটির মধ্যে আমরা আছি সেই সোসাইটির ভূমিকা এবং আমরা যাদেরকে শাসক হিসাবে বেছে নিচ্ছি তাদের ভূমিকা সব কিছু নিয়ে বেশ কম্প্যাক্ট ওয়েতে খুব সুন্দর গুছিয়ে একটা আলোচনা হলো। সেই জন্য শোভেনদাকে অনেক ধন্যবাদ। আর এতখানি সময় আমাদেরকে দিয়েছেন, এত ইন্টারেস্টিং আলোচনা হয়েছে এবং সবচেয়ে বড় কথা কিছু কিছু সাক্ষাৎকার এমন হয় না যেখানে গিয়ে, যদিও সব সাক্ষাৎকারেই সেটা হয়, তবে কিছু কিছু সাক্ষাৎকারে আমরা অনেক কিছু নতুন শিখি, অনেক কিছু বিষয় নতুন করে ভাবার একটা অপশন খুঁজে পাই বা নতুন চোখে দেখার একটা জায়গা তৈরি হয়। আজকের সাক্ষাৎকারটা মনে হয় সেরকমই ছিল এবং আশা করি এটা থেকে দর্শকদের কাছেও সেইরকম একটা রাস্তা তৈরি হবে। তবে আপনাদের জন্য আর একটা কথা ছোট করে বলবো, এই যে আলোচনার মধ্যে বারবার উঠলো আমাদের শিল্প, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, সেগুলোকে কেন আমরা ইগনোর করছি, কেন সেগুলোকে আমরা আমাদের জীবনের যে রোজকার ব্যাপার স্যাপার, একসময় তো সেই রোজকার জীবনধারা থেকেই এদের তৈরি, এরা সেই জায়গা থেকেই মাথা তুলেছে, তাহলে আজকে কেন আমরা নিজেদের জীবন থেকে তাদের আলাদা করে দিচ্ছি, কেন তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমরা নিজেরা গলা তুলছি না? বোধহয় এই প্রশ্নগুলো এবার এসছে, আমাদের নিজেদেরকে এই প্রশ্নগুলো করার সময় এসছে। তাই নিজেদেরকে এই প্রশ্নগুলো করুন, ভাবুন, আর প্রশ্নের উত্তরটা খুঁজে পেলে অবশ্যই আমাদেরকেও সেটা জানান। আরেকটা কথা আমার বলার ইচ্ছে আছে, সেটা আমি 2 লাইনে বলতে চাই। সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্কুলে, সরকার পোষিত হোক বা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে, ভারতবর্ষের ক্ষেত্রেই বলবো, সব ক্ষেত্রেই হওয়া উচিত যে একটা চ্যাপ্টার রাখা উচিত যে সেই অঞ্চলের কী কী সাংস্কৃতিক উপাদান ছিল এবং হারিয়ে গেছে, এবং সেই সমস্ত সাংস্কৃতিক উপাদানের পরিচয় তা আগামীর জন্য সেগুলো পড়ানো বাধ্যতামূলক করা উচিত। একটা সিলেবাস, একটা চ্যাপ্টার অন্তত থাকা উচিত। এবং প্রত্যেকটা স্কুল কলেজ এবং ইয়েতে যেমন বাধ্যতামূলক করা হয়েছে না অনেক অনেক জায়গাতেই, যে এই জিনিসগুলো করতে হবে। আগে ছিল তো স্কুলে ব্রতচারী করতে হবে, সবুজ সব পেয়েছি আসরের মতো করতে হবে, মণিমেলা এসব ছিল, সেসবগুলো ফিরিয়ে আনতে হবে। সেগুলো ফিরিয়ে এনে ওই বিদেশি যা কিছু ভালো সেগুলো নিতেই হবে, না হোক, কিন্তু বিদেশি ভালো নিতে গিয়ে আমার যদি সময়ের অভাবে আমি আমার যে দেশীয় ভালো যা ছিল, দেশীয়, আমি মূলত শিল্পকলার জায়গা থেকে বলছি, সেইগুলো যদি দূরে সরে যায়, তাহলে সরকারের তো উচিত সেগুলোকে বাধ্যতামূলক করা এবং প্রত্যেকটা স্কুল কলেজ প্রতিষ্ঠানে এই সমস্ত জায়গায় যেখানে সরকারের নিয়ন্ত্রণ আছে এবং সরকার যেখানে একটা ডাইরেক্টিভ দিতে পারে, সেখানে যেন বলা হয় যে এই বছরে একবার তোমাদের এই পালা গানের ব্যবস্থা করতে হবে তোমাদের ছেলেমেয়েদের দিয়ে। ভুল ঠিকের কোনো বিষয় নেই, ভুল ঠিক বলে কিছু হয়ই না, সমস্তটাই আপেক্ষিক, ও যা হবে পরে দেখা যাবে। কিন্তু পালা গান সম্পর্কে পরিচয় ঘটুক, নাটুয়া সম্পর্কে পরিচয় ঘটুক, আলকাপ সম্পর্কে পরিচয় ঘটুক, এবং সেটা হাতে কলমে পরিচয় ঘটুক। প্রত্যেক স্কুল কলেজে বাৎসরিক অনুষ্ঠান হয় তো, হয় না, সবগুলোই হয়। সেখানে একটা জায়গায় এরকম স্লট রাখা উচিত যে আমার বঙ্গের যা হারিয়ে গেছে সংস্কৃতি যা আছে, বাউলাঙ্গের গান, বাউলের যে জীবনযাপন এবং ফকিরির যা জীবনযাপন, মুর্শেদের যা জীবনযাপন, এবং ভাদু টুসু থেকে আরম্ভ করে বাকি আমাদের যা কিছু আছে, যা তথাকথিত কোট আনকোট ধর্মের বাইরে মানুষের সামাজিক যে সাংস্কৃতিক পরিচয়, যা পরিচয় দলিল আছে, সেগুলোকে আমার তো মনে হয় সেইগুলোকে বাধ্যতামূলক করা উচিত। মানে বাধ্যতামূলক মানে ওই একটু বলা উচিত যে এটা করুন ভাই, হ্যাঁ, বললে পরে করবে না তা নয়, কারণ এমনি তো কেউ করবে না, বলতে হবে, না বললে পরে থোড়ি না করবে না। বলার জায়গাটা যদি করেন তাহলে ভালো, বললে পরে তাহলে বাঙালির সাংস্কৃতিক যে পরিভাষা আজ তৈরি হচ্ছে সে থেকে বদলাবে তো বটে। আর বাঙালির সংস্কৃতি যদি বদলাতে হয়, বাঙালি হিসাবে যদি গর্ব করতে হয়,
তাহলে পরে বাঙালির যে লোকধারার যে জীবন, লোকজীবন যা গ্রাম জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাকেই সামনে এনে তাকেই চর্চার মধ্যে আনতে হবে এবং সেটা বাধ্যতামূলক করতে হবে। সরকারের উচিত সেটা বাধ্যতামূলক করা। একদম ক্যামেরা বলছি। এবং সেই সময়টা এসে গেছে যে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার। খুব তাড়াতাড়ি আসছে আবার নতুন কিছু বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, ভাবতে থাকুন, চিন্তা ভাবনা আমাদেরকেও জানান, আর দেখতে থাকুন গ্রে জোন। নমস্কার।